কি মনে হচ্ছে বাংলাদেশী বলেই কি সোহান সুযোগটা কম পেল কিনা এলপিএলে? শুধু গল গ্যালেন্স আর রংপুর দিয়েও আপনি হচ্ছে গোটা বিপিএলটা কিন্তু আয়োজন করতে পারবেন না। দলের মালিক লাগবে যারা হচ্ছে এই ভেজাল মুক্ত বিপিএল আসলে মাঠে গড়াতে। প্রস্তুতি ম্যাচে আসলে ৫৪ রানে কেন বাংলাদেশ অল আউট হলো এটার ক্লুটা খুঁজে পাওয়া দুষ্কার। তো চাপমুক্ত আছেন এখন মিরাজ, এইজন্য রান পাচ্ছেন। স্বাগত জানাচ্ছি সবাইকে বিডি ক্রিক টাইম চিট চ্যাটে। আমি ফারদিন রহমান সকাল আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন সহকর্মী অনিক ইসলাম। কি অবস্থা? কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটু ক্রিকেট নিয়ে আলাপ করব। সামনেই হচ্ছে টেস্ট সিরিজ বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে। কি মনে হচ্ছে মাইটি অজিদের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? আপনাকে একটা রিপিট প্রশ্ন করি। বাংলাদেশ আসলে কত বছর পরে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছে? ২৩ টেস্ট বছর। সিরিজ। ২৩ বছর অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার মাটিতে মাটিতে। ২৩ বছর পরে বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে। বাংলাদেশ যখন ২০০৩ এ সর্বশেষ টেস্ট খেলে অস্ট্রেলিয়ায়, তখন ক্রাউডের এক্সপেকটেশনটা বা আমাদের যে এত বড় ফ্যান বেস, আমাদের এক্সপেকটেশনটা কী ছিল? হয়তো ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার পারফর্ম করবে। বাট এখন আসলে আমরা ইন্ডিভিজুয়াল পারফর্ম নিয়ে তো হ্যাপি না। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ দলের কাছে এক্সপেকটেশনটা বেশি এবং বিগত বছরগুলোতে বাংলাদেশ টেস্টেও কন্টিনিউ ভালো খেলছে এবং যদি আলাদা করে বলা যায় পাকিস্তান ট্যুর নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে তাদেরই ঘরের মাটিতে। তো সেক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশ দলের কাছে এক্সপেকটেশনটা বেশি। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স আসলে তাদের পক্ষে কথা বলছে না। মুশফিককে আমরা বলতে শুনেছিলাম যে অস্ট্রেলিয়ার কন্ডিশন এবং জিম্বাবুয়ের কন্ডিশনটা সিমিলার। তো তার কথার পরিপ্রেক্ষিতে যদি বলা যায়, সেক্ষেত্রে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ ইনিংস ব্যবধানে টেস্টটা হেরেছে এবং অজিদের সাথে কেমন করে আশা কম, বাট অবশ্যই বাংলাদেশ ভালো খেলবে বলে আমরা প্রত্যাশা করি। গতকাল এলপিএল ফাইনাল গিয়েছে, দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, তো হ্যাঁ। এলপিএল ফাইনালে বাংলাদেশের ৩ জন প্রতিনিধি ছিল। জাফনা কিংসের হয়ে সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়, তারা দুজন শুরুর একাদশে ছিলেন। বাট গল গ্যালার্সের হয়ে কিন্তু নুরুল হাসান সোহান তিনি গেম পাননি। প্রথম ২ ম্যাচে সোহান ভালোই খেলেছেন এবং প্রথম ম্যাচে তো তিনি রীতিমতো ২৩০-এর আশেপাশে স্ট্রাইক রেটটা নিয়ে তিনি ব্যাটিংটা করেছেন। কি মনে হচ্ছে বাংলাদেশী বলেই কি সোহান সুযোগটা কম পেল কিনা এলপিএলে? না, বাংলাদেশী বলে না, আসলে এটা হয়েছে কি, সোহানের কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে এলপিএল খেলার কথা ছিল না। এইটা খেলার কথা ছিল লিটন দাসের। ইনজুরির কারণে লিটন দাস খেলতে পারেননি। সেই জায়গায় সোহানকে নেওয়া হয়েছে। আর সোহান প্রথম ম্যাচে যে ওপেনিং করবে এটাও কারো জানা ছিল না বা কেউ জানতেন না। হয়তো সোহান নিজে জানতেন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তো শুরুটা কিন্তু দারুণ করেছিল প্রথম ম্যাচে। এর পরের ম্যাচেই সোহান কিছুটা স্লো হয়ে গিয়েছিল। যার কারণে আমরাও কিন্তু জানি নিয়মিত সে ওপেন করে না। সে মূলত ফিনিশার হিসেবে খেলে। তো তারপর টম রজার্সকে নিয়ে নেওয়া হয় তার বদলে। টম রজার্স যদিও খুব একটা ভালো করতে পারেনি ফাইনালের আগ পর্যন্ত। তো ফাইনালের আগে ধরা হচ্ছিল যে হয়তো ফাইনাল খেলবেন সোহান। কিন্তু কোনোভাবেই টিম ম্যানেজমেন্ট সেই কম্বিনেশনটা হয়তো মিলাতে পারে নাই। এই কারণে ফাইনালটাও সোহানের ভাগ্যে জোটে নাই আসলে। এটা বলা যায় যে সে সুযোগ পেলে হয়তো আরেকটু ভালো করতে পারত। কারণ প্রথম ম্যাচটায় সে অসাধারণ ব্যাটিং করেছিল। আর দ্বিতীয় ম্যাচটাতে কিছুটা রানা বল খেলে ফেলেছিল। এই কারণেই নেওয়া হয় নাই। বাট সোহান নিজেও জানিয়েছেন যে সোহানের কোনো আসলে এ নিয়ে কোনো আফসোস নেই, আক্ষেপ নেই। তবে সোহান একটা সুযোগ হয়তো পেতে পারতো, বাট যেহেতু এটা শেষ হয়ে গিয়েছে, ঘটে যাওয়া ঘটনা নিয়ে খুব একটা আলাপ করে আর কোনো লাভ হবে না। বাট সোহান ওপেনার হিসেবেও ভালো খেলেন, এটাও কিন্তু আমরা জেনে গেলাম। একটু ইন্টারাপ্ট করি। আমরা বলতে শুনেছি সাকিব আল হাসান ২০১৯ এ একবার বলেছিল যে, "আমি আইপিএলে যখন যাই, তখন আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট।" তো সেই জায়গাটায় আসলে রজার্স তিনি অস্ট্রেলিয়ান প্লেয়ার। সো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে, আপনার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশ বলে নেগেটিভ পয়েন্টটা বেশি সোহানের ক্ষেত্রে। তো কি মনে হচ্ছে আসলে এবারে পিএসএল এবং একই সাথে এলপিএল ২ জায়গাতেই বাংলাদেশীদের জয়জয়কারী বলা যায়। তো সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশি প্লেয়ারকে আরও দেখতে পারবো কিনা বাংলাদেশি প্লেয়ারদেরকে? কারণ বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তিনি কিন্তু এনওসিটা খুব সহজেই প্লেয়ারদেরকে দিয়ে দিচ্ছেন। না দেখেন, বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু এখন খেলছে। ইভেন এমন পর্যায়ে চলে গেছে বিষয়টা এখন যে একজন বাংলাদেশি না থাকলে আরেকজন বাংলাদেশিকে নেওয়া হচ্ছে। হাসান মাহমুদ চলে আসলেন কলম্বো ক্যাপস থেকে।
তার বদলে রিপন মণ্ডল গেলেন, যদিও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি রিপন মণ্ডল, কিন্তু তারপরে আবার লিটন নেই, লিটনের জায়গায় সোহান খেলছেন। সো বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু খেলছে না, সুযোগ পাচ্ছে না এমন না, অনেক ক্রিকেটারই সুযোগ পাচ্ছে আর ডেফিনেটলি পাবে। আর সাকিব হচ্ছে বিশ্বের অন্যতম বড় বড় টুর্নামেন্টগুলো খেলেছেন। সো উনি জানেন যে, উনার মতো একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার আসলে জানেন যে কোথায় কোন পার্থক্যটা আছে, কোন টুর্নামেন্টটা কেমন। সো ওই ক্ষেত্রে হয়তো আইপিএল নিয়ে বলেছে, বাট আইপিএলের মতো আমার মনে হয় না যে পিএসএল বা কোথাও শুধু বাংলাদেশি বলে আপনাকে অবহেলা করা হবে, এরকমটা হওয়ার কথা। কারণ তাওহিদ হৃদয়ও তো ভালো খেলছে, বা রিপন মণ্ডলকেও সুযোগ দেওয়া হয়েছিল, শুধু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি আর কি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, মিরাজ 100 করলো অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইনে প্রস্তুতি ম্যাচে, সেখানে তো সে অধিনায়কত্ব হারানোর পরেই আসলে 100টা করলো, আবার জোড়া উইকেটও নিল। কি মনে হচ্ছে, মানে ভারমুক্ত চাপমুক্ত আছেন এখন মিরাজ, এই জন্য রান পাচ্ছেন? মিরাজ কিন্তু টেস্টে বরাবরই ভালো খেলেন, ব্যাটিংটা তিনি ভালো করেন এবং আপনি এই ডারউইনের সেঞ্চুরির কথাটা বললেন, আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, ভারত সফরে মিরাজের কিন্তু একটা সেঞ্চুরি ছিল এবং তিনি মুশফিকের সাথে একটা বড় পার্টনারশিপ করেছিলেন। তো তখনও কিন্তু তিনি অধিনায়ক ছিলেন না। তো অবশ্যই অধিনায়কত্বের চাপটা তো একটা বাড়তি চাপ থাকেই এবং ক্রিকেট ইজ আ মাইন্ড গেম। সো সেই জায়গাটা থেকে চিন্তা করতে গেলে অধিনায়কের চাপটা যেহেতু এখন মিরাজের কাছে নেই, সো ওই মাঠের ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে ছোট ছোট ব্যাপারগুলো তাকে অবশ্যই ওভারলুক করে সে নিজের দিকে ফোকাস করতে পারছে এবং আমার মনে হয় অধিনায়কত্ব যেহেতু মিরাজের ওই চাপটা এখন নেই এবং ব্যাক অফ দ্য মাইন্ডে তার ওই বিষয়গুলো যেহেতু আসে না, সো অধিনায়কত্বের চাপমুক্ত হওয়ার পরে মিরাজের এই পারফরমেন্সটা অবশ্যই আমরা আশা করেছিলাম এবং সে সেভাবেই করতে পেরেছে বলে মনে হয় এবং মিরাজের কাছ থেকে আমরা আরও ভালো ইনিংস আশা করি। সামনের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে যেহেতু তিনি সেঞ্চুরি পেয়েছেন, এই পারফরমেন্সটা তিনি ধরে রাখতে চাইবেন অবশ্যই। আচ্ছা, এলপিএলের বারবার এলপিএল প্রসঙ্গে ফিরছি, দুঃখিত। কারণ এলপিএলে অনেক কিছু এত কিছু ঘটেছে গতকালকে। এলপিএল মালিক গল গ্যালার্স যারা চ্যাম্পিয়ন হলো, তো ফ্র্যাঞ্চাইজি মালিক ওনারা ভারত ভিত্তিক কোম্পানি। আপনার হয়তো মনে আছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স তারাও কিন্তু বিভিন্ন লিগে বিভিন্ন লিগে দল নিয়েছেন। নিয়ে থাকে এবং তারা বাংলাদেশেও বিনিয়োগ করতে চেয়েছিল। একটা কথা এসেছিল বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায়, তবে তখন বিসিবি কিন্তু নিষেধ করে দিয়েছিল মোস্ট প্রবাবলি 16 বা 17 সালের দিকে। এবং গতকাল রাতে ফাইনালের পরে সোহানের আমরা দেখেছি যে ইন্টারভিউতে সোহান বলেছে বারবার বিপিএল নিয়ে ওই ইন্টারেস্টের জায়গাটা লঙ্কান প্লেয়ারদেরও রয়েছে, অন্যান্য বিদেশি প্লেয়ারদেরও রয়েছে এবং একই সাথে বিপিএল নিয়ে সে বারবার তাকে প্রশ্ন করা হচ্ছিল এবং এলপিএল মালিককে যখন বাংলাদেশ সাংবাদিকরা প্রশ্ন করলো যে গল গ্যালার্সের মালিককে প্রশ্ন করলো যে আপনারা বিপিএলে বিনিয়োগ করতে চান কিনা, এবং তিনি কিন্তু বলেছেন তিনি বিপিএলে বিনিয়োগ করতে চান। তো বিপিএল নিয়ে কথা আমরা শুনে আসছি এবং বিপিএল নিয়ে কথা চলছে। তো আদৌ বিপিএলটা হবে কিনা এবং সেক্ষেত্রে লঙ্কান ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন তারা যদি বিপিএলে দল নেয় সেক্ষেত্রে কেমন হবে বলে আপনি মনে করছেন? না দেখেন, দল যদি যে কোনো মালিক পক্ষই থাকুক, যদি দল নিতে সামর্থ্য থাকেই উনাদের, তাহলে কিন্তু বিষয়টা মানে খুবই সুন্দর হবে। কারণ বাট এইখানে সবার আগে প্রশ্ন হচ্ছে বিপিএলটা চলতি বছর হবে তো? কারণ তামিম ইকবাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে উপযুক্ত দলগুলো যদি যাতে গুছানো না গেলে উনি ওই বিপিএলটাই উনি মাঠে গড়াতে দিবেন না। কারণ এমন বিপিএল করে আসলে লাভ নেই যে বিপিএলটা হচ্ছে লাভের চেয়ে ক্ষতি বেশি করে। সো তামিম ইকবাল অ্যাজ এ ক্রিকেটার বিপিএল খেলেছেন, উনি জানেন বিপিএল এর মান কেমন হয়। বিপিএল এ ক্রিকেটাররা বিদেশি ক্রিকেটারদের সাথে যখন ড্রেসিং রুম উনি শেয়ার করতেন, যখন উনি খেলতেন, ক্রিকেটার ছিলেন, খুব বেশি আগের কথা না সেটা আসলে। সো ওই সময় তামিম ইকবাল জানেন যে কেন বিপিএলটা আয়োজন করাই উচিত না দরকারে, যদি উপযুক্ত টিম না আসে। আমরা শেষ বিপিএলেও দেখেছি যে অনেক ক্রিকেটারকে হচ্ছে পাওনা পরিশোধ করা হয় নাই, এখনো আর্থিক পাওনা রয়ে গিয়েছে। শেষমেশ কমিটির টিমও বলা হয়েছিল চট্টগ্রাম বিসিবির রয়্যালসকে। পরবর্তীতে চট্টগ্রামকে হচ্ছে টেক ওভার করতে হয়েছে। সো এইসব জিনিস তো আসলে ক্রিকেটের ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও ইন্টারন্যাশনালি বাংলাদেশকে অনেক ছোট করে, টু বি অনেস্ট যেটা। সো এই কারণে হচ্ছে উনি হয়তো এইভাবে বলেছেন। তবে যদি দল কেউ নিতে চায় গল গ্যালেন্সের পক্ষ থেকে, আর বিসিবি যদি বাকি দলগুলো পেয়ে যায়, তাহলে আমার মনে হয় ডেফিনেটলি বিপিএল হবে। আর বাইরের দলগুলো আসলে আরও ইন্টারন্যাশনালি কভারেজ বেশি পাওয়া যাবে, সুবিধা হবে বাংলাদেশের ক্রিকেটেরই। সেক্ষেত্রে একটা প্রশ্নের জায়গা কি থাকে কি না, যেমন মুশফিককে একসময় আমরা আক্ষেপ করে বলতে শুনেছিলাম যে আমি 9টি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির আন্ডারে বিপিএলটা খেলেছি এবং আমরা লঙ্কা প্রিমিয়ার লিগও দেখতে পাচ্ছিলাম যে জাফনা কিংসের মালিকানা কিন্তু জাহির খান উনি টেক ওভার করলো ডিউরিং দ্য টুর্নামেন্ট।
তো সেই জায়গাটা থেকে আপনার কি মনে হচ্ছে যে ওই প্রফেশনালিজমের জায়গাটা আমরা লঙ্কা প্রিমিয়ার লিগের টিমের কাছ থেকেও আমরা দেখতে পাবো, বা ওই যেহেতু তারা একই লিগকে রিপ্রেজেন্ট করছে, তো তাদের ফ্র্যাঞ্চাইজির কাছ থেকেও কি আমরা প্রফেশনালিজমটা দেখতে পাবো, নাকি আমাদের এই বরাবরের মতো যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএলকে রিপ্রেজেন্ট করেছে তো জিনিসটা একই রকম হয়ে যাবে কিনা? শুনেন, যদি পারে গল গ্যালেন্স তাহলে তো অসুবিধা নেই, কিন্তু শুধু গল গ্যালেন্স দিয়ে তো আর বিপিএলটা হবে না। বিপিএল আপনার আরও দল লাগবে। আমি ধরে নিচ্ছি রংপুর রাইডার্সও প্রফেশনালিজমে খুব ভালো, ধরে নিচ্ছি কি নিঃসন্দেহে, আসলে খুব ভালো। নিঃসন্দেহে খুব ভালো। ওরা প্রথম বিপিএল থেকেই আছে, সুন্দর করে টিম গোছানো, ওদের এন্ড থেকে ঝামেলাটাও কম হয় বা হয়ই না। শুধু গল গ্যালেন্স আর রংপুর দিয়েও আপনি হচ্ছে গোটা বিপিএলটা কিন্তু আয়োজন করতে পারবেন না। আপনার আরও টিম লাগবে, আরও ফ্র্যাঞ্চাইজি লাগবে, আরও এমন দলের মালিক লাগবে যারা হচ্ছে এই ভেজাল মুক্ত বিপিএল আসলে মাঠে গড়াতে ভেজাল দেবে। মুক্ত বিপিএল, ভালোই বলেছেন। So, এই কারণেই হচ্ছে দরকার, আর এই কারণেই বিসিবি হচ্ছে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আমরা যদি সবগুলো দল এরকম না পাই যাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না, আমরা এটা করব না। যদি একটা দলও এমন করে আমরা ওইটা দরকার পড়লে বিপিএলই করব না। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রস্তুতি ম্যাচে ডারউইনে ফিরে যাই। হ্যাঁ। সৌম্য সরকার হচ্ছে একবার ৮ নম্বরে ব্যাটিং করলেন, দ্বিতীয় ইনিংসে আবার হচ্ছে ৩ নম্বরে ব্যাটিং করলেন। তো আসলে এই যে সৌম্যকে নিয়ে একবার উপরে একবারে নিচে করানো হচ্ছে, এটা আসলে কি সৌম্যর ক্রিকেটের উপর প্রভাব পড়বে যদি মেইন ম্যাচে একাদশে থাকেন তিনি? দেখুন, সৌম্যর ডেবিউ হয়েছে আপনার ২০১৪ সালে এবং তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন ১৫-তে, ১৯-এ, ২৩-এর ওয়ার্ল্ড কাপে তিনি দলে ছিলেন না। তো সৌম্য সরকারকে বলা হয়ে থাকে তিনি বেশি সুযোগ পেয়ে থাকেন অন্যান্য ক্রিকেটারদের থেকে। আসলে এটা বলার কারণটা কি? অবশ্যই তার পটেনশিয়ালিটি। কোচরা কেন তাকে বেশি সুযোগ দেয়? অবশ্যই তার পটেনশিয়ালিটির জন্য। তো হুট করে এই অস্ট্রেলিয়া সিরিজে সৌম্যকে নেওয়ার পেছনে কারণটা ছিল ওশেনিয়া কন্টিনেন্টে, বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে সৌম্য সরকারের রেকর্ডটা কিন্তু ভালো। এবং আপনার মনে আছে নিশ্চয়ই ২০১৫ ওয়ার্ল্ড কাপে সৌম্য সরকার ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার বাংলাদেশের, এবং ১৫ সালের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু কোয়ার্টার ফাইনালটা খেলেছিল। এরপরে বাংলাদেশের যে ট্রানজিশন পিরিয়ডটা আমরা বলি যে ৭-এর ওই ডেভ ওয়াটমোরের টিমটা থেকে শুরু করে বাংলাদেশ যখন, আগে আমরা মাঠে গেলে কি দেখতাম যে বাংলাদেশ আসলে জিতবে নাকি হারবে, আমরা এক্সপেক্ট করতাম যে হারবে। বাট ওই মাইন্ড সেটআপটা যখন চেঞ্জ হলো, ওই টিমটার একজন কিন্তু গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সৌম্য সরকার, এবং সেখান থেকে সৌম্যর ওডিআই অ্যাভারেজটাও ছিল চোখে পড়ার মতো। পরবর্তীতে সৌম্যকে দিয়ে টেস্ট খেলানো হলো, এবং সৌম্য তার টেস্টের সেরা ইনিংসটা কিন্তু খেলেছে ওশেনিয়া কন্টিনেন্টে, যেটা ছিল নিউজিল্যান্ড সিরিজে। তার ১৪৯ রানের একটা মহাকাব্যিক ইনিংস ছিল। অবশ্য সেই ম্যাচটা বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল। বর্তমান বোর্ড প্রধান তামিম ইকবালের একটি সেঞ্চুরি ছিল সেই ম্যাচের প্রথম ইনিংসে, এবং নিউজিল্যান্ড ৭২৭ সম্ভবত তাদের স্কোর ছিল। তো সেই জায়গাটায় সৌম্য সরকার ওই ম্যাচটায়, পার্টিকুলারলি ওই ম্যাচটায় কিন্তু ৫-এ ব্যাটিং করেছিলেন। তো সেক্ষেত্রে 5-এ যখন সৌম্য ব্যাটিংয়ে আসবে, সে ধরা যায় যদি সৌম্য 4 উইকেট পড়ার পরে ব্যাটিংয়ে এসেছে, তো বলটা যদি 60 ওভার বা 65 ওভার পুরানো থাকে, তো সেই জায়গাটায় অ্যাডভান্টেজটা কিন্তু সৌম্যর থাকে সেট হয়ে যাওয়ার। তো সেই বিবেচনায় টিম ম্যানেজমেন্ট হয়তো সৌম্যকে মিডল অর্ডারে ট্রাই করার একটা চিন্তা তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে রাখছে, এবং একই সাথে টিম ম্যানেজমেন্ট আবার কিন্তু 3-এ খেলিয়েছে সেকেন্ড ইনিংসে। তো আসলে তানজিদ তামিমকে মোটামুটি বোঝা যাচ্ছে যে তানজিদ তামিমকে টিম ম্যানেজমেন্ট ওপেনিংটা করাবে, কারণ অস্ট্রেলিয়ার এই পেসারদের এগেইনস্টে অবশ্যই কাউন্টার অ্যাটাকটা করতে হবে। আমরা যেমনটা দেখেছিলাম বর্ডার গাভাস্কার ট্রফিতে ইয়াসাসবি জাইসওয়াল করেছিলেন। তো সেই জায়গাটা থেকে তানজিদ তামিম হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশের রিসেন্ট ইয়ার্সগুলোতে ইমপ্রুভড প্লেয়ার, এবং টেস্টেও সেই ধারাটা তিনি বজায় রাখতে চাইবেন। এখন তানজিদের সঙ্গী আমি ব্যক্তিগতভাবে মনে করি সৌম্যকেই সুযোগটা দেওয়া উচিত অ্যাজ এ ওপেনার, কারণ সাদমানের পেস বলারের এগেইনস্টে তার উইকনেসটা আমরা চোখে পড়ার মতো দেখেছি, মানে চোখে পড়ার মতো তার উইকনেসটা। এবং যদি একটু আলাদাভাবে বলি, সাদমান খুবই শেকি ছিল পাকিস্তানের এগেইনস্টে শাহিন শাহ আফ্রিদি যখন তাকে বোলিং করছিল, এবং একই সাথে তিনি হাসান আলীর কাছে কিন্তু দুইবার উইকেটটা তিনি দিয়েছেন। এবং হাসান আলী যে রেঞ্জে বা শাহিন শাহ আফ্রিদি যে পেসে বল করে থাকেন, সেক্ষেত্রে স্টার্ক বা কামিন্সের গতিটা আর একটু বেশি হবে। তো সেই জায়গাটা থেকে সাদমানের জায়গায় আমার মনে হয় সৌম্য সরকারকে আমি এগিয়ে রাখবো একাদশে, এবং সৌম্যকে খেলালে অবশ্যই ওপেনার হিসেবে খেলাতে হবে। এবং চতুর্থ বা যদি বাংলাদেশ যদি 3 পেসার নিয়ে খেলে, চতুর্থ পেসারের অপশনটা হয়তো বা সৌম্য টিমকে দিতে পারবে। এবং টেস্টে কিন্তু সৌম্যর উইকেটও রয়েছে, আপনার হয়তো বা খেয়াল আছে। এবং আমার মনে হয় সৌম্য সরকারকে যদি বাংলাদেশ খেলায়, সেক্ষেত্রে অ্যাজ এন ওপেনার সৌম্যকে খেলানো উচিত হবে বলে মনে হয়। তো যেহেতু একাদশ নিয়ে কথা হচ্ছিল,
সেক্ষেত্রে প্রথম টেস্টটা ডারউইনে এবং বেশি দিন নেইও বাংলাদেশের হাতে। আমরা শুনতে পাচ্ছিলাম তাইজুল ইসলামের একটা ইনজুরি কনসার্ন ছিল এবং তিনি প্রস্তুতি ম্যাচে বোলিংটা করেননি। বাট ফিজিওর কাছ থেকে যেটা শোনা গেল, ম্যাচের আগে তার ফিটনেসটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তো আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ আসলে ৩ পেসারের এবং ২ স্পিনারের যে কম্বিনেশন সেটা মেইনটেইন করবে, নাকি বাংলাদেশ 4th পেসারের জন্য যাবে? আ যেহেতু বাংলাদেশের কাছে ওই পেস অলরাউন্ডার রাখার মতো লাক্সারিটা নেই। ক্যামেরন গ্রিন তিনি আইপিএল এর রেকর্ড ব্রেকিং একটা সিজন ওনার গেল পারফরম্যান্সে না, অর্থের দিক দিয়ে। তো সেক্ষেত্রে ক্যামেরন গ্রিন কিন্তু ওই অপশনটা অস্ট্রেলিয়াকে দিচ্ছে এবং অস্ট্রেলিয়ার আমরা প্যাট দেখে এসেছি কামিন্সও দিচ্ছে। প্যাট কামিন্সও দিচ্ছে এবং অস্ট্রেলিয়ার বরাবরের মতো তাদের শেন ওয়াটসনের ওই ইরাটা থেকে শুরু করে মিচেল মার্শ এবং এই জিনিসগুলো আমরা দেখেছি বড় বড় টিমগুলোর থাকে এবং ভারতের হার্দিক পান্ডিয়া তো রয়েছেনই। বাট বাংলাদেশের ওই লাক্সারিটা নেই। তো সেক্ষেত্রে বাংলাদেশ কি ৩ পেসার এবং ২ স্পিনার নিয়ে যাবে, নাকি ৪ পেসারের অপশনে যাবে বাংলাদেশ? দেখেন, আমি বলি যদি হচ্ছে তাইজুল ইনজুরি থেকে সেরে ওঠেন, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ৩ পেসারেই যাবে। আর সেই ৩ পেসার হবেন খুব সম্ভবত তাসকিন আহমেদ নিজে, আর হাসান মাহমুদ তো দারুণ বোলিং করেছেন, ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, আর খুব সম্ভবত ইবাদত হোসেন খেলবেন। যদি ৪ পেসারও খেলে সেক্ষেত্রে সুযোগ থাকবে খালেদ আহমেদের। সো মুশফিক হাসানের সুযোগটা কিছুটা কম। আর শেষ প্রস্তুতি ম্যাচটাতেও সেভাবে মুশফিক ভালো মতো বল করতে পারেনি। যদিও মুশফিক বল করতে পারেনি এটা বললে মনে হয় যে মুশফিকুর রহিম মনে হয়। আসলে মুশফিক হাসানের কথা বলছি। সো মুশফিক হাসানের খেলার চান্সেসটা কম। ইভেন আমি তো দেখছি যে যদি তাইজুলের কোনো ইনজুরি সংক্রান্ত সমস্যা না থাকে, সেক্ষেত্রেও হচ্ছে ৩ পেসারই খেলবে। তবে গোটা সিরিজটায় আমি আসলে নাইম হাসানকে অনেকটা বেশি মিস করব যে ডারউইনে কিন্তু স্পিনাররাও খুব সুবিধা পায়। সো মিরাজের সাথে আমাদের নাইম হাসান যদি থাকতো, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে আরেকটু ভালো আমরা আউটপুট পেতাম। বাট যেহেতু নাইম হাসান নেই আর তাইজুল ঠিক থাকলে তাইজুলই খেলবেন। সো ৩ পেসার নিয়েই খেলবে বাংলাদেশ। বাট খুব একটা অবাক হব না যদি ৪ পেসার নিয়ে নেমে যায়। বাট আমার মনে হচ্ছে ৩ পেসারেই যাবে আসলে বাংলাদেশ। আপনাকে আরেকটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ। সেটা হচ্ছে প্রস্তুতি ম্যাচে। যদিও প্রস্তুতি ম্যাচের ফলাফল খুব একটা গুরুত্বপূর্ণ রাখে না, বাট কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া এগুলোই হচ্ছে মেইন কথা। কিন্তু ৫৪ রানে তাই বলে আউট হয়ে গেছে। এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনাকে একটা ছোট্ট স্ট্যাট দেই। বাংলাদেশ যখন ২০০৩-এ সিরিজটা খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়ায়, তো তার আগে বাংলাদেশের একটা ম্যাচ ছিল, প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতেছিল এবং সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। হয়তোবা অফিসিয়ালি সেই স্কোর কার্ডটা খুঁজে পাওয়াটা এখন দুষ্কর হয়ে যাবে। বাট প্রস্তুতি ম্যাচ কিন্তু মূল ম্যাচের আমরা দেখি অ্যাশেজ যখন খেললো ইংল্যান্ড লাস্টটি অস্ট্রেলিয়ার মাটিতে, তারা ৪-১ হেরেছে অ্যাশেজটি, হেরেছিল যেটি। সো সেইখানে আমরা দেখতে পেয়েছিলাম প্রথম টেস্ট খেলে আবারও কিন্তু ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলেছে। তো আপনি যেটা বললেন যে প্রস্তুতি ম্যাচের ইফেক্ট আসলে মূল ম্যাচে আসবে না। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচটার ইফেক্টটা কিছুটা মূল ম্যাচে আসে। তা না হলে তো সিরিজের মাঝেই বড়, বড় দলগুলো তারা প্রস্তুতি ম্যাচ খেলে না। তো সেই জায়গাটা থেকে ৫৪ রানে অল আউট আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড একটা ব্যাপার এবং আমরা বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স যদি সাম্প্রতিক সময়ে দেখি, আমাদের কিন্তু ওই ফ্যাব ফোরটা নেই। আমরা যদি ফ্যাব ফোর চিন্তা করি, আমাদের বিরাট কোহলি অথবা বাবর আজম, স্টিভ স্মিথ অথবা জো রুট, এই কোয়ালিটির ব্যাটসম্যান কিন্তু আমাদের নেই টিমে। তবে আমরা সাম্প্রতিক সময়ে মুশফিকুর রহিমকে নিয়ে খুবই আশাবাদী এবং মুশফিকুরের গত রিসেন্ট ইয়ার্সের স্ট্যাটগুলো কিন্তু খুবই চমৎকার এবং মুশফিকের উপরেই বাংলাদেশের ভরসাটা থাকবে। এখন প্রস্তুতি ম্যাচে আসলে ৫৪ রানে কেন বাংলাদেশ অল আউট হলো, এটার ক্লুটা খুঁজে পাওয়া দুষ্কর। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টও এটার ক্লুটা এখনো পর্যন্ত খুঁজছে। কারণ খুবই জঘন্য ব্যাটিং বাংলাদেশ করেছে ওইদিন এবং একজন আনকোরা পেসার যার লিস্টে ক্যারিয়ারে ২টি ম্যাচ ছিল এবং সেই ২টি ম্যাচের সর্বশেষ ম্যাচে সে ছিল ইনজুর্ড। অবশ্যই তার মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে দেখে অস্ট্রেলিয়া টিম তাকে প্রমোট করছে এবং আমরা দেখেছি যে দুইটি ম্যাচ পরে তিনি যখন ফিরে আসলো এবং প্রথম ইনিংসে তিনি মোটামুটি ভালো বল করেছিলেন এবং প্রথম ইনিংসেও আমরা দেখেছি যে এক অফ স্পিনারের কাছে বাংলাদেশ আবারও ধরাশায়ী হয়েছে এবং দ্বিতীয় ইনিংসে এসে বাংলাদেশ ৮ উইকেট দিল সেই বামহাতি পেসারকে। তো যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতের ৩৬-এর রেকর্ডটা বাংলাদেশ ভেঙে ফেলে কিনা, কারণ অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকটা তো এমনই। আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বি টিমের সাথে তাদের হয়তোবা আপনি যদি লিস্ট করেন যে পোল অফ পেসার্স, অস্ট্রেলিয়ার ১০ জন পোল অফ পেসারের বাইরেই চলে আসবে আপনার থমসনের নাম, যে থমসনের কাছে আমাদের মূল টিমের ৮ জন ব্যাটসম্যান আউট হয়েছে।
তো সেই জায়গাটা থেকে প্রস্তুতি ম্যাচের এই ৫৪ যদি বাংলাদেশের মাইন্ড সেটআপটা এখনো ঠিক না হয় ফার্স্ট টেস্টের আগে হয়তোবা ভারতের ৩৬ এর রেকর্ড বাংলাদেশ ভেঙে দিতে পারে। প্রথম টেস্টে আমরা হয়তো দেখতে পারি যে ওই স্টার্ক, কামিন্স বা হ্যাজেলউডকে বাংলাদেশের ব্যাটাররা নাও সামলাতে পারে এবং ওই ৩৬ এর রেকর্ডটা আমরা দেখতেও পারি যে হয়তো ভেঙে গিয়েছে। তো দেখা যাক, আমরা আশা করব বাংলাদেশ ভারতের সেই ৩৬ এর রেকর্ডটা ভাঙবে না এবং বাংলাদেশ ভালো করবে বলে আমরা আশা করি। কথা হচ্ছিল আ আ ভারত সিরিজ নিয়ে। আমরা আজকে দেখেছি যে ভারত সিরিজ বাতিল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং ভারতের মাটিতে বাংলাদেশ টি-২০ ওয়ার্ল্ড কাপটা খেলতে যায়নি এবং টি-২০ ওয়ার্ল্ড কাপের পরে অনেক কথা হয়েছে, বোর্ড চেঞ্জ হয়েছে এবং এগুলো নিয়ে এখনো আমরা দেখি বিভিন্ন সময় কথা হয়ে থাকে। সেগুলো পলিটিক্যাল ইস্যু, বাট ভারত সিরিজটা কি আদৌ হবে কিনা? আর যদি ভারত সিরিজটা না হয় সেক্ষেত্রে বাংলাদেশ আসলে লাভবান হবে নাকি বাংলাদেশের ক্ষতিটাই বেশি হবে? এ ব্যাপারে আপনার কি মনে হচ্ছে? ডেফিনেটলি মাঠের ক্রিকেট যদি মাঠে না গড়ায়, সেটা আসলে একটা সেটব্যাক, একটা নেগেটিভ ভাইব ক্রিকেটারদেরও দেয়, ক্রিকেট মহলেও থাকে। কিন্তু ইন্ডিয়া সিরিজটা হচ্ছে এমন একটা সিরিজ যেটা হচ্ছে মানে প্রায় 50-50 অবস্থাতেই এখনো আছে। কখনো বিসিসিআই বলছে যে আমরাও জানি না এটা আমরা আসলে কোন দিকে যাব। বিসিবি নিজের থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজে সেরাটা দিয়েই চেষ্টা করছেন ইন্ডিয়াকে ডেকে এনে আয়োজন করার জন্য সিরিজটা। কিন্তু আসলে এই মুহূর্তে একেকটা পরিস্থিতি একেক রকম হয়ে আছে। কোনোটা পলিটিক্যাল কারণে হয়তো ইন্ডিয়া আসতে চাচ্ছে না বা হয়তো সংকোচ বোধ করছে যে আমি আসলে কি বাংলাদেশে যাব কি যাব না। আবার হুট করে অনেক কিছু কারণ আছে। সো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এখনো এটা 50-50 অবস্থাতেই আছে। গণমাধ্যমে এখনো খবর ছড়িয়ে গিয়েছে যে বিসিসিআই থেকে বলা হয়েছে তারা নিজেরাও আসলে এখনো জানেন না। তারা আরো পরিষ্কার হবে। তারা বিসিবির থেকে চিঠি পেয়েছেন যে কোথায় যাচ্ছে, সিদ্ধান্তটা কোন দিকে যাবে আসলে। সো আমার মনে হয় যে 50-50 অবস্থায় যেহেতু আছে, বাট ভালো হবে যদি ভারত আসে, কারণ ভারত একটা টাফ অপোনেন্ট আমাদের। স্পেশালি যখন আমরা ঘরের মাঠে তাদের সাথে খেলি, শেষ যখন ২০২২ সালে খেলেছিলাম, তখনও আমরা জিতেছিলাম ওয়ানডে সিরিজটা। সো আর না খেললে ক্ষতি হবে, মাঠের ক্রিকেট মাঠে গড়াবে না। আর অনেকে ভাবছে হয়তো বাছাই পর্ব খেলতে হতে পারে। এটা আমাদের আসলে ভাবা উচিত যে আমাদের নিচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আছে। ওয়েস্ট ইন্ডিজের খুব সম্ভবত ৭৭ হচ্ছে রেটিং পয়েন্ট, আর আমাদের ৮৩। আবার ওয়েস্ট ইন্ডিজের সামনে ওয়ানডে খেলাও আছে ভারতের বিপক্ষেই, ভারতের মাটিতে। আবার সেই সিরিজ শেষ হতে হতে টাইমটা শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর পর্যন্তই তো আমাদের ৯ থাকতে হবে। সো এরকম কিছু হওয়ার চান্সেস অনেক কম যে বাংলাদেশ হয়তো কোয়ালিফাই খেলতে হবে। আমার মনে হয় বাংলাদেশ সরাসরি চলে যাবে বিশ্বকাপে। তাহলে বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে যদি ভারত সিরিজটা না হয় তাহলে বাংলাদেশ সরাসরি চলে যাবে। সরাসরি চলে যাবে, খুব আর একটা যদি ভারত ঝামেলা হবে না। সিরিজটা হয় আমি যেটা আপনাকে প্রশ্ন করছিলাম যে যদি ভারত সিরিজটা হয় সেক্ষেত্রে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে তো রেটিং পয়েন্টটা কমবে। রেটিং পয়েন্টটা কমলেও ৭৭ এর নিচে যাওয়ার কথা আচ্ছা, না। তো ভারত সো সিরিজ বুঝতে পেরেছি। ওইভাবে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা চাই যে খেলাটা আসলে গড়াক, মাঠে গড়াক। আমরা ভারতের বিপক্ষে খেলা আসলে যদি রেটিং পয়েন্ট বাছাই পর্ব বাদও দেই, তাহলে আমার মনে হয় যে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলছে, এটা খুবই একটা আকর্ষণীয় ম্যাচ হয়ে যায় ক্রিকেট ভক্তদের জন্য। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন বিদায় নিব। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে সবার সাথে। আমরা সবাই মিলে আবার ক্রিকেট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।